হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের পলিটির যে 200 কোশ্চেন সেট আমরা টার্গেট নিয়েছিলাম তোমাদের করাবো। আজকে তার 8 নম্বর এবং লাস্ট সেট। ওকে, এবং এটা তোমরা হয়তো একসঙ্গে কম্পাইল ভিডিওতে পাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের যে 200 কোশ্চেন্স করানো হয়েছে সেই 200 কোশ্চেন কিন্তু তোমরা যে আজকে কমপ্লিট হচ্ছে 200 কোশ্চেন, এই 200টা কোশ্চেনের কিন্তু কম্পাইল ভিডিওটা যেটা তোমাদের দেওয়া হবে অতি অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখবে ভিডিওটা। ওকে, তো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে প্রথম আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি যে এখানে যে কোশ্চেনগুলো করানো হয়েছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ডাব্লিউবিসিএসের মাথায় রেখে করানো হয়েছে। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেনে দেখো কী বলা হচ্ছে, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েত। আমাদের কোন অ্যামেন্ডমেন্টটা পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি 73rd অ্যামেন্ডমেন্ট। 73rd অ্যামেন্ডমেন্ট এটা করেছিল, এটা কবে এসেছিল? এটা এসেছিল 1993-তে, এটা প্রথম এসেছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড হোয়েন দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড অন 26/11/1949। অর্থাৎ আমাদের 26শে নভেম্বর 1949-এ যখন সংবিধানটা তৈরি করা হয়েছিল বা লেখা হয়েছিল, তখন এই নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে কোনটা ইনক্লুডেড ছিল না? তো যেটা ইনক্লুডেড ছিল না সেটা ছিল হচ্ছে ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশান বি, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু সেই সময় আমাদের কনস্টিটিউশনের মধ্যে ইনক্লুডেড ছিল না। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, টু পাস এ মানি বিল ইন পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি। মানি বিল পার্লামেন্টে পাস করার জন্য কোনটা দরকার হয় না? সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? আশা করি তোমরা সকলে জানো, এটা অনেকবার আমি এর আগেও করিয়েছি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল অফ রাজ্যসভা। রাজ্যসভার অ্যাপ্রুভাল দরকার হয় না, লোকসভার অ্যাপ্রুভাল পেলেই আমরা মানি বিলকে কী করতে পারি? পাস করাতে পারি। এটা কিসের আন্ডারে? সেটা হচ্ছে আর্টিকেল 110-এর আন্ডারে এটা আসে। আর্টিকেল 110 অনুযায়ী এই পাওয়ারটা দেওয়া হয়েছে, লোকসভাকে এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে। 4 নম্বর, এটা এরকমভাবে ঘুরিয়ে কোশ্চেন আসে যে লোকসভার লোয়ার হাউস হওয়া সত্ত্বেও কোন ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় এক্সট্রা পাওয়ার আছে? সেটা হচ্ছে মানি বিল পাস করার ক্ষেত্রে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন হুইচ লিস্ট। তো এখানেও তোমরা সবসময় মনে রাখবে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট, এই 3টে লিস্টের মধ্যে কতগুলো করে আইটেম আছে এবং কোন কোন আইটেম ইনক্লুড আছে অতি অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে একটা না একটা কোশ্চেন তোমাদেরকে কিন্তু অতি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এখানে 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি, সেটা হচ্ছে স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার ইনক্লুডেড আছে। এটা আসে কিসের আন্ডারে? এটা আসে আমাদের 7th শিডিউলের আন্ডারে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন? রাজ্যসভার চেয়ারম্যান মূলত হয়ে থাকেন ফ্রেন্ডসকে, রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন মূলত আমাদের অপশান সি, সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকচুয়ালি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্যই স্যালারি পান, কারণ রাজ্যসভা মানে ভাইস প্রেসিডেন্ট যেটা, এটা একটা সাম্মানিক পদ। সাম্মানিক পদের জন্য কোনো রকম কোনো স্যালারি কাউকে দেওয়া হয় না। ওনার স্যালারিটা হয় কিসের জন্য? ওনার স্যালারিটা হয় রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উনি স্যালারিটা পান। 6 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, গ্র্যান্ট ইন এড আর প্রোভাইডেড ফর দ্য গ্র্যান্ট ইন এড আর প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল। আচ্ছা, কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে। গ্র্যান্ট যে দেওয়া হয়, সেই গ্র্যান্ট যে দেওয়া হয় সেটা কোন আর্টিকেলের আন্ডারে আসে আমাদের সংবিধানের? সঠিক উত্তর কী হবে এখানে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আর্টিকেল 275 এবং আর্টিকেল 282। কী কী দুটো একবার দেখে নেওয়া যাক। আর্টিকেল 275-এর আন্ডারে কী আছে? এটা হচ্ছে টু অনলি দোজ স্টেটস দ্যাট নিড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে কি করা হয়? শুধুমাত্র সেই সমস্ত রাজ্যগুলোকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় যাদের অ্যাকচুয়ালি দরকার। আর আর্টিকেল 282 হচ্ছে প্রোভাইডস ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেটস টু মেক এনি গ্র্যান্টস ফর এনি পাবলিক পারপাস। এখানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই কী করতে পারে? যে কোনো পাবলিক পারপাসে কোনো রকম কোনো অনুদান দিতে পারে। এটা আছে আর্টিকেল 282-র আন্ডারে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, দ্য পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া হ্যাজ। ইজি কোশ্চেন, 3 টায়ার, তোমরা সকলে জানো, অনেকবার বলেছি। নেক্সট 8 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট সিটিজেন অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে অবশ্যই উনি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট সিটিজেন। এবং আমরা যে সিটিজেন ভারতের, তারা কত নম্বর র্যাঙ্কে আসে? কমন ম্যান, যেটা কমন ম্যান হচ্ছে 27th র্যাঙ্কে আসে।
ফার্স্ট সিটিজেন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, এবং এইভাবে পরপর নামতে নামতে 27th র্যাঙ্কে আসে কি আমাদের সাধারণ মানুষ। 9 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস এ ওয়ার্কিং ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান স্টেট যে থাকে, ইন্ডিয়ান স্টেটের ডেফিনেশন কোন আর্টিকেলের আন্ডারে আসে? ইন্ডিয়ান স্টেটের ডেফিনেশনটা আসে হচ্ছে আমাদের অপশান সি, আর্টিকেল নাম্বার 12 আন্ডারে। আর্টিকেল নাম্বার 12 আন্ডারে হচ্ছে আমাদের এটা আছে যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট। ইন দিস, এটা সম্বন্ধে দেখো এখানে লিখে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও, কারণ এখানে বোঝানোর মতো কিছু নেই। ওকে, এখানে তোমরা জিনিসটা দেখে নিও, তবে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিসেস আনটাচেবিলিটি অ্যান্ড ইজ প্র্যাকটিস ইন এনি ফর্ম। অস্পৃশ্যতাবাদ বা আনটাচেবিলিটি অ্যাবলিশ করেছিল কে? সেটা হচ্ছে আর্টিকেল 17। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে। 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কোন আর্টিকেলের আন্ডারে আসে? সেটা হচ্ছে আমাদের অপশান ডি, আর্টিকেল 19। ঠিক আছে, আর্টিকেল 19 আন্ডারে এটা আসে, এবং আর্টিকেল 19 আন্ডারে আমাদের কিন্তু যেমন 6 ধরনের ফ্রিডম দেওয়া আছে, সেরকম তার কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশানও আছে, সেই সবগুলোই তোমাদেরকে জানতে হবে। এবং অতি অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস তোমাদের ভালো করে পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস থেকে একটা বা দুটো বা তার বেশি কোশ্চেনও কিন্তু তোমরা পরীক্ষায় অতি অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, তোমাদের একটা কথা একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের WBCS প্রিলিম 2021কে টার্গেট করে কিন্তু আমাদের একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। তো এটা সম্বন্ধে তোমরা সকলেই জানো। তো এখন পরীক্ষার সময় তোমরা হয়তো অনেকে বলবে যে কেন নেবো, তো আমি বলবো তোমরা নিতে পারো, কারণ তোমাদের মেন্সেও কাজে লেগে যাবে এবং আপকামিং এক্সামেও কাজে লেগে যাবে। তোমরা অতি অবশ্যই নিতে পারো, এবং এর জন্য তোমাদের 50% ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য তোমাদেরকে আমার নামের কোড SUBA50, এই কোডটাকে ইউজ করতে হবে। এই কোডটাকে ইউজ করে তোমরা কিন্তু এর উপরে ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট 12 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে? 12 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন এভরি রিলিজিয়াস ডোমিনেশন শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। খুব বড় সড়ো একটা জিনিস লেখা আছে, এটা কিছু নেই, এটা একটা ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে আসে। বেসিক্যালি হচ্ছে আমাদের ধর্ম প্রচার করার জন্য যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটা কিসের আন্ডারে আসে? সেটা আসে আমাদের অপশান সি, আর্টিকেল 26 আন্ডারে। আর্টিকেল 26 আন্ডারে এটা দেওয়া হয়েছে। কিন্তু অতি অবশ্যই এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে জোর জবরদস্তি করে নয়, জোর জবরদস্তি করে কোনো কিছু করা যাবে না। জোর জবরদস্তি না করে তুমি যদি তোমার ধর্মের প্রচার করতে চাও এবং ধর্মের প্রচারের জন্য কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করতে চাও, সেটা কিন্তু কখনোই ইললিগেল নয়, সেটা তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি? 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট, সরি এটা তো বলেই দিলাম, না এটা অন্য কোশ্চেন। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হোললি মেনটেন্ড আউট অফ স্টেট ফান্ডস। অর্থাৎ বলা হচ্ছে আমার সরকারি ফান্ডে, মানে গভর্নমেন্টের অনুদানে যে সমস্ত স্কুল কলেজ চলে, সেখানে কোনো রকম কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন দেওয়া হবে না। এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো রকম কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হবে না। এটা কিসের আন্ডারে আসে? এটা আছে আমাদের আর্টিকেল 28 আন্ডারে। ঠিক আছে, আগেরটা কী ছিল? আগেরটা ছিল যে তুমি তোমার ধর্মের প্রচার করতে পারো এবং তার জন্য কোনো রকম কোনো ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট করতে পারো, সেটাকে মেনটেন করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আর এখানে হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল 28 আন্ডারে আসে, অপশান ডি সঠিক উত্তর। এটার আন্ডারে কি বলা হয়েছে যে সরকারি অনুদানপ্রাপ্ত কোনো রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তুমি কোনো পার্টিকুলার রিলিজিয়ানকে চালাতে পারবে না, কোনো রিলিজিয়ান ইনস্ট্রাকশন তুমি ওখানে দিতে পারবে না যে এই ধর্মের নিয়ম অনুযায়ী তোমাকে এটা করতে হবে, এই ধর্মের নিয়ম অনুযায়ী তোমাকে ওটা করতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন তুমি স্কুল কলেজে দিতে পারবে না, যেটা গভর্নমেন্টের ফান্ডে চলে। পার্টিকুলার এবার তুমি যদি বলো মাদ্রাসা হতে সেটার ব্যাপার স্যাপার আলাদা, সেখানে তোমাকে অতি অবশ্যই সেখানকার রুলস মেনে চলতে হবে। বা তোমার খ্রিশ্চান মিশনারি যে থাকে, খ্রিশ্চান মিশনারি যদি তোমার কোনো উইদাউট গভর্নমেন্ট ফান্ড যদি কোনো স্কুল চালায়, সেখানে সে তার নিজের কিছু নিয়ম ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু গভর্নমেন্ট ফান্ডে কোনো স্কুল চললে সেখানে কোনো রকম কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি আর্টিকেল 28(1) আন্ডারে আসে।
14 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট নো সিটিজেন শ্যাল বি ডিনাইড admission into any educational institution maintained by the state on receiving aid out of state funds on grounds only on religion, caste, race, language or any of them। এখানে বলা হয়েছে যে তোমার জাতি, ধর্ম, বর্ণ, ভাষার উপর নির্ভর করে কোনো মানুষকে কোনো রকম কোনো মানে কী বলবো এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমাকে হচ্ছে ঢোকার ক্ষেত্রে বা তুমি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা দেওয়া হবে না বা কোনো রকম কোনো তোমার সঙ্গে বিরূপ আচরণ করা হবে না। ঠিক আছে, এটা কোন আর্টিকেলের আন্ডারে আসে? এটা আসে আমাদের অপশান ডি, আর্টিকেল নাম্বার 29-এর আন্ডারে। তো এই যে পরপর কোশ্চেনগুলো দিচ্ছি, এই আর্টিকেলগুলো আমি কেন এখানে দিয়েছি, কারণ প্রথমত ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষাতে, আর দ্বিতীয়ত এইগুলো স্টুডেন্টদের গুলিয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছ খুব বড় বড় হয়, ল্যাঙ্গুয়েজগুলো বড় বড় হয়, কোশ্চেন দেখি ছাত্ররা মানে ভড়কে যাবে, এবং এত কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজটা একটু ঠিকমতো না পড়ে তোমরা বুঝতে পারবে না। সেই কারণে আমি এখানে কোশ্চেনগুলো দিয়ে রেখেছি যাতে তোমাদের পরীক্ষার হলে কনফিউশন না হয়। যা কনফিউশন হওয়ার এখানেই হয়ে যায়, এখানেই ভুল করে নাও, পরীক্ষায় যেন কোনো ভুল না হয়। নেক্সট 15 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিজায়ার্স দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েত তৈরি হয়েছিল কোন আর্টিকেলের আন্ডারে? এটা হচ্ছে অপশান এ আর্টিকেল 40-র আন্ডারে, যেটা হচ্ছে আমাদের একটা ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর্টিকেল 40-র আন্ডারে আমাদের গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছিল। নেক্সট 16 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ইউনিফর্ম সিভিল কোড আমাদের কিসের আন্ডারে হয়? এটাও পরীক্ষাতে অনেকবার এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি, আর্টিকেল 44। আর্টিকেল 44-এর আন্ডারে পুরো ইন্ডিয়া, থ্রু আউট ইন্ডিয়াতে ইউনিফর্ম সিভিল কোড চালু আছে। সিভিল কোডটা কি দেখো বলেছে, ইউনিফর্ম সিভিল কোড প্লেসেস এ সেট অফ লস টু গভর্ন পার্সোনাল ম্যাটার্স টু অল সিটিজেন ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন religious is perhaps the need of the hour and ensuring that their fundamental and constitutional rights are protected। তো এখানে মূল্য কিছুই না, এখানে বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যাতে প্রয়োজনের সময় তাদের সমস্ত অধিকার সমানভাবে পায় এবং তাদের যাতে সাংবিধানিক এবং যে ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোটেক্টেড হয়, সেইটার জন্যই কী করা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা হয়েছে। মানে তার জন্য যে বিভিন্ন বাঞ্চ অফ লস তৈরি করা হয়েছে সেগুলোকেই বলা হচ্ছে সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট 17 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যাটমিক এনার্জি বিল ইন 2015 to facilitate the fast track setting up of a new nuclear projects in the country. The bill seeks to amend the। কোশ্চেন একটু ভালো করে পড়ো, কোশ্চেন একটু বড় আছে। এই বিলটা কাকে অ্যামেন্ড করেছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962। এই অ্যাক্টটাকে এরা কী করেছিল? এই অ্যাক্টটাকে এরা মডিফাই করেছিল। দেখো বলা হচ্ছে কি, দ্য অ্যামেন্ডমেন্ট টু অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 হ্যাজ বিন প্রপোজ টু ফেসিলিটেট দ্য ফাস্ট এক্সপ্যানশন অফ নিউক্লিয়ার পাওয়ার at its generation in the country to meet electricity demand. The passage of bill would enable the Nuclear Power Corporation of India to enter into joint ventures with the other public sector undertakings for civil nuclear power projects। মানে বেসিক্যালি আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট বা আমাদের যে নিউক্লিয়ার ইলেকট্রিসিটি যে তৈরি করা হবে সেটার ক্ষেত্রে একটা বড় রকম ভূমিকা, মানে সেটা যাতে ঠিকমতো হয়, সেটার জন্য যা দরকার সেই সমস্ত ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল এই অ্যামেন্ডমেন্টটা। কারণ তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে, দ্য পাসেজ অফ বিল উড এনেবল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া টু এন্টার ইন্টু জয়েন্ট ভেঞ্চার্স উইথ আদার পিএসইউস। অন্যান্য পিএসইউর সঙ্গে ওরা কী করবে, জয়েন্ট ভেঞ্চার করে এরা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে পারবে। 18 নম্বর কোশ্চেন বলা হয়েছে, নীতি আয়োগ ইজ সেট আপ বাই। নীতি আয়োগ সেট আপ করেছিল কে? নীতি আয়োগ সেট আপ করা হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান এ, এ রেজলিউশন বাই ইউনিয়ন ক্যাবিনেট। 19 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইউনিয়ন ক্যাবিনেট প্রোভাইডেড ক্লিয়ারেন্স ফর হুইচ বিল অন 9th December 2015। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেম্বার্স ইন পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন লোকসভা। পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভাতে নাম্বার অফ মেম্বার্স বর্তমানে কত? সঠিক উত্তর হবে আমাদের অপশান সি, 15।
21 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য নাম্বার অফ সাবজেক্টস এনুমারেটেড ইন দ্য কনকারেন্ট লিস্ট ফর দ্য পারপাস অফ লেজিসলেশন। এই যে বললাম তোমাদের স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট থেকে কিন্তু কোশ্চেন একটা না একটা থাকবেই পরীক্ষাতে। ওকে, তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান বি 47। ঠিক আছে, অপশান বি 47। এখানে এগেন আমি ওই জিনিসগুলো একটু লিখেছি, তোমরা একটু দেখে নিও। ওকে, এখানে তোমরা জিনিসগুলো একটু দেখে নিও, ভিডিওটা পজ করে এগুলো পড়ে নিও এখানে, কারণ এই কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্টের জায়গাটা আমি এর আগেও বেশ কয়েকবার বলেছি। নেক্সট 22 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য ফলোইং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এগেন কমন কোশ্চেন, বাট এই ধরনের কোশ্চেনই আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতে দেখবে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশান এ আর্টিকেল 1। আর্টিকেল 1 কী করে? নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন। আর্টিকেল 2 হচ্ছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। আর্টিকেল 3 হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড ইটস অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। আর আর্টিকেল 4 হচ্ছে লজ মেড আন্ডার আর্টিকেল 2 and 3 টু প্রোভাইড ফর দ্য অ্যামেন্ডমেন্ট of the first and the fourth schedule under supplemental, incidental and consequential matter। আচ্ছা, আর্টিকেল 4টা কি, এটা তোমাদের তো এখানে এখন তোমরা বুঝতে পারবে না, এটা যদি তোমরা কেউ পড়ে থাকো বুঝতে পারবে, বা আমাদের পেড কোর্সে থাকলে তোমরা বুঝতে পারবে, বাট এখানে আমি আর এখন বোঝাবো না, কারণ এখন বোঝাতে গেলে এটা অনেকটা একটু কঠিন ব্যাপার আছে, এখানে বোঝাতে গেলে তোমাদের অনেকটা সময় চলে যাবে। তো তাও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, দরকার হলে আমি এটা পরে বলে দেবো। শুধু আপাতত তোমরা মনে রাখো যে 4টে আর্টিকেলে কোথায় কী হয়। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে যে আর্টিকেল 4-এ হচ্ছে আমার আর্টিকেল 2 এবং 300 যে সমস্ত লগুলো আছে তার জন্য যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়, কোনো বিভিন্ন সিচুয়েশনের মধ্যে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়, সেই অ্যামেন্ডমেন্টের প্রসিডিওরটা আছে আর্টিকেল 4-এর মধ্যে। 23 নম্বর কোশ্চেন বলা হয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট এ কম্বিনেশন অফ বোথ, হু সেড সো। এই কথাটা কে বলেছিলেন? যে আমাদের কম্বিনেশন অফ ইউনিটারি অ্যান্ড কম্বিনেশন অফ ফেডারেল, মানে ফেডারেলেরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এবং ইউনিটারিরও কিছু বৈশিষ্ট্য আমাদের কনস্টিটিউশনের মধ্যে দেখতে পাওয়া যায়। এই কথাটা বলেছিলেন কি? কথাটা বলেছিলেন অপশান বি ডিডি বাসু। ডিডি বাসু এই কথাটা বলেছিলেন। নেক্সট 24 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ। সিটিজেনশিপের সঙ্গে ডিল করে কোন পার্ট? সঠিক উত্তর হচ্ছে অপশান বি পার্ট 2। এটা হচ্ছে আর্টিকেল 5 to 11। 1 থেকে 4 কী করে বললাম, 5 থেকে 11 কী করে? সিটিজেনশিপের উপর ডিল করে। পার্ট 2 আর্টিকেল 5 to 11। 12 থেকে তারপর কী হয়ে যাচ্ছে? 12 থেকে তারপর আমাদের ফান্ডামেন্টাল রাইটস শুরু হয়ে যাচ্ছে। নেক্সট 25 নম্বর এবং লাস্ট কোশ্চেন এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট উইথাউট দ্য কনসেন্ট অফ। খুবই সোজা কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া, সম্মতি ছাড়া কিন্তু এটা করা যায় না। আর্টিকেল 110 ডিলস উইথ দ্য ডেফিনেশন অফ মানি বিলস। মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা অন দ্য প্রায়র রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। বললাম যে রাজ্যসভার দরকার নেই, লোকসভাতেই এটা করা যেতে পারে, বাট প্রেসিডেন্টের রেকমেন্ডেশন দরকার, না হলে কিন্তু হবে না। If any question arises whether a bill is money bill or not, the decision of the speaker of the Lok Sabha is final. এবার কেউ যদি বলে যে এই বিলটা আমার মানি বিল নাকি অন্য কোনো বিল, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের লোকসভার যে স্পিকার তারই ডিসিশন ফাইনাল হবে। মানে এক্ষেত্রে এইসব ক্ষেত্রে কিন্তু লোকসভার পাওয়ারটা সব থেকে বেশি মানি বিলের ক্ষেত্রে, রাজ্যসভার সেরকম কোনো ভূমিকাই নেই। প্রথমত এটাকে ইন্ট্রোডিউস করা যাবে প্রথম লোকসভাতে। কেউ যদি আবার মানে বলে যে না এটা মানি বিল নয়, তাহলে আমার রাজ্যসভারও মতামত দরকার, সেখানেও কিন্তু এটা আদৌ মানি বিল নাকি নয় সেখানেও কিন্তু ফাইনাল ডিসিশান দেবে আমাদের লোকসভারই স্পিকার। অতএব এই মানি বিলের ক্ষেত্রে কিন্তু লোকসভার ক্ষমতা সব থেকে বেশি। ওকে, তো এই হলো আমাদের আজকের লাস্ট 8 নম্বর সেট। লাস্টে আমি আরেকবার তোমাদেরকে বলবো যে অল দ্য বেস্ট ফর ডাব্লিউবিসিএস এক্সাম। ভালো করে যাও, পরীক্ষা দাও, দেখবে যা তোমাদের করানো হয়েছে এই লেভেলেরই কোশ্চেন তোমরা পাবে। ঠিকমতো যদি তোমরা প্রিপারেশান নিয়ে থাকো ঠিকমতো তোমরা উত্তর দিতে পারবে। যেগুলো তোমাদের আমি থ্রু আউট দ্য 8টা সেটে তোমাদেরকে বলেছি, যে জায়গাগুলো টপিকগুলো আলোচনা করেছি, যে জায়গাগুলো তোমাদের বলেছি ঠিকমতো পড়তে, সেইগুলো তোমরা ভালো করে যদি একবার রিভিশন করে নাও তাহলে তোমাদের কিন্তু আটকাবে না। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো, আমি প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেনও করিয়েছি এই থ্রু আউট দ্য 8টা সেটের মধ্যে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পারো, এখানে যে ধরনের কোশ্চেন করানো হয়েছে ঠিক সেম টাইপেরই কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে। ওকে, তো এটাই তোমাদের বলা ছিল। অল দ্য বেস্ট ফর ডাব্লিউবিসিএস এক্সাম। পরীক্ষা দিয়ে এসো, তারপর কথা হবে কেমন হলো, কী বৃত্তান্ত আমরা অ্যানালাইসিস করব, দেখা হবে। থ্যাংক ইউ।